একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। এতক্ষণ ড্রোন হামলা হচ্ছিল, বোম ফেলা হচ্ছিল, এবার যেটা হলো রকেট হামলা করা হলো মণিপুরে। বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন, এটা ভারতের পূর্বাঞ্চল, এই পশ্চিমবঙ্গ, আর এইটা ভারতের উত্তর পূর্বাঞ্চল। চীনা মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী মণিপুরে এখন অস্ত্র ঢোকাচ্ছে অশান্তিকে আরো বাড়িয়ে তোলার জন্য, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরো অশান্ত করে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স। প্রধান উপদেষ্টা নিজেই একাধিক সাক্ষাৎকারে ভারতকে সতর্কবাণী দিতে গিয়ে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টেনে আনেন। ভারতীয় ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, এমনটাই জানিয়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন চীন এবং বাংলাদেশ জড়াচ্ছে ভারতের বিপক্ষে যুদ্ধে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন ভিপি নূর সেনাবাহিনীকে কেমন গোপন তথ্য দিয়েছে, যে তথ্যগুলো এখনো বর্তমানে গণমাধ্যমে তোলপাল ছড়াচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারেন এবং বুঝতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন এখন আমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স। প্রধান উপদেষ্টা নিজেই একাধিক সাক্ষাৎকারে ভারতকে সতর্কবাণী দিতে গিয়ে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টেনে আনেন। সবশেষ বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ফারাক্কা সহ কয়েকটি বাঁধ খুলে দেওয়ার খবরে শিক্ষার্থীদেরও স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। এর মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়েছে। সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। এছাড়া জানা যায়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। অরুণাচলের স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম সরেজমিনে ঘুরে তৈরি করা প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে, যার সত্যতাও মিলেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফাঁস হওয়া একাধিক ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে থাকে বলে জানা গেছে। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় চীনা সৈন্যরা হাদ্রিগা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। শুধু তাই নয়, একই বছরের 11 আগস্ট ছাগলগ্রাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRP'র টহল দল। ওই সময় হাদ্রিগা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী। তারও আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। মূলত ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে আসছে চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার। একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার। চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে। মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও। কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ। সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই।
স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা। শুধু তাই নয়, এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগড়া পাসের কাছে অবস্থিত। এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন 2 ভাই। স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর হাতে বন্দী আছেন তারা। ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না। অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন, চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা। যদিও অঞ্চলে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। 2 ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ। 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন 5 যুবক। 1 সপ্তাহ PL এর হাতে বন্দী থাকার পরে ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন বন্দী ছিলেন চীনা সেনার হাতে। পাশাপাশি এবারই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। এবার মাত্র কদিন হলো তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদি জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদি। এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা, যা ভবিষ্যতে মোদির টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ বিগ্রহ। এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে নামবে ইন্ডিয়া? আর ভারতের সঙ্গে যুদ্ধ হওয়া নিয়ে কি বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা? शांति स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। আমি এর কোনো কারণ খুঁজে পাই না। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বক্তব্যে তিনি বাংলাদেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন, জানিয়ে সরগরম নেট দুনিয়াও। आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ উঠে এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে 8 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভিপি নূর। বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে যিনি তার এই মুখকে বা এই জবানকে এতটা শক্তভাবে ব্যবহার করতে পেরেছিলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, যে আমাদের কাছে মাঝে মাঝে সন্দেহ হইতো, বিশেষ করে আমার কাছেও, যে ভিপি নূর কি আওয়ামী লীগের প্ল্যান বি বা টিম বি এর কোনো অংশ কিনা। কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি পুলিশ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে বা প্রশাসন নিয়ে ঢালাওভাবে এতটা কথা বলতেন, যেটা তার বিরুদ্ধে যে অ্যাকশনের ইস্যুটা আইনশৃঙ্খলা বাহিনী বা পলিটিক্যালি, ওইটা আসলে ওইরকম আমরা কখনো দেখি নাই। এরপরে যখন ডক্টর ইউনূসের সরকার আসলো, তখনও তিনাদের যেই গণ অধিকার পরিষদ, সেই পরিষদ আবার ঠিক একই ভাষায়, হালকা পাতলা কাছাকাছি লেভেলে ভাষায় বজ্র কঠিন হুঙ্কার দিল যে খুবই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ওই যে বিকাশ তারেক, তারপর আছে বিপিন সহ ওনাদের আরও যে কয়েকটা টিম মেম্বার আছে। গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে কিভাবে কড়া ভাষায়, যে 100 আর 100 নানান ধরনের বক্তব্য যে থাকতে পারবে না জনগণ, বড়জোর তাড়াতাড়ি 3 মাস 6 মাস যত দ্রুত সম্ভব ঝাঁপাই পড়তে হবে নির্বাচন নিয়ে। কিন্তু হঠাৎ করে ভিপিনুর এত ভালো শান্ত ছেলে হইয়া ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এত লম্বা সময় দিতে চাচ্ছে, আসলে ব্যাকগ্রাউন্ডটা কি? মানে হতে পারে যে কোথাও না কোথাও নির্বাচন নিয়ে গণ অধিকার পরিষদ যেভাবে লম্ফঝম্প করেছিল, এদের টিমের 3টা মেম্বার আপনি দেখেন যেখানে যাচ্ছে একদম বিএনপি এরকম, বিএনপি কৌশলী বক্তব্য দিচ্ছে, কিন্তু ভিপিনুর এবং তার টিম যেই ভাষায় বক্তব্য দিচ্ছে, এটা একটা অস্থিরতা সৃষ্টি করারও সুযোগ ছিল, বা ডক্টর ইউনূস সরকারকে একটা মানসিক প্রেশার দেওয়ারও সুযোগ হয়ে যাচ্ছিল। তো হতে পারে তিনাকে গোয়েন্দা সংস্থারা ডাকছেন, ডাইকা বলছেন যে দেখো, এটা আওয়ামী লীগের সময় না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কোনো রকম ডিস্টারবেন্স করা যাবে না। এটা নাও হইতে পারে, অথবা ধরেন তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, তাহাজ্জুদ পড়ে ঘুমাইলেন যে না,
ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যা করতেছি এটা আসলে ঠিক না, পরিস্থিতি কখন কোথায় যায়, আবার হতে পারে তিনি হয়তো কারোর কাছ থেকে ভালো পরামর্শ পেয়েছেন, হ্যাঁ এরকম তো সুন্দর ডিসিশন নিচ্ছে। এইবারের ডিসিশনটার জন্য আমি ভিপি নূরকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনারা বাংলাদেশের জন্য করেন নাই তা না, করছেন, কিন্তু ওই করার বিপরীতে যেই পাওয়াটা এটা খুব বেশি দ্রুত পাইতে চাইছেন। এখন আসেন যে হঠাৎ করে ভিপি নূর ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে কি সিদ্ধান্ত দিল, রাষ্ট্রীয় সংস্কারের জন্য আসলে সময়টা কতটুকু প্রয়োজন সেটা এখনো খোলাসা বলে নাই। সম্পাদকরা বলছিল 2 থেকে 3 বছর, ছাত্ররা বলছে 3 থেকে 6 বছর, বার ভিপি নূর আবার এসে দিল যে 2 বছর দরকার সময়টা। দেখছেন এক লাফে 3 মাস থেকে 2 বছর গেল গা, রহস্যটা কি? জুমার দিনে তো যায় নাই গতকালকে যে না, আচ্ছা যাই হোক। তো তিনি আপনার বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে 2 বছর অন্তত সময় দেওয়া উচিত। পচুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সম্মেলনকালে তিনি এই তথ্য দিয়ে বলছেন, বিভিন্ন অফিস আদালত সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। আমরা ঠিক এটাই বলছি, ভাই তো তাড়াহুড়োর দরকার নাই তো, আমরা এটাই বলছি যে 2 বছর না, প্রয়োজনে 3 বছর দেন, 5 বছর দেন, বাট বাংলাদেশ একটা নতুন দেশ তৈরি হতে হবে যেখানে ক্ষমতার পটবদল হবে, কিন্তু কারোর অফিস ভাঙচুর হবে না, কারোর নামে গণমিথ্যা মামলা হবে না। এটা শিকার আজকে আওয়ামী লীগ হয়েছে, এতদিন বিএনপি ছিল, আবার আওয়ামী লীগ কখনো আসলে আবার বিএনপি বা জামাত হবে, এই খেলা তো আমরা দেখতে চাই না। রাজনীতি করার অধিকার সবার আছে, ভালো মানুষের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক অ্যাক্টিভিটিস, চাঁদাবাজি, এলাকার মধ্যে ঠেকবাজি, এগুলো বাঙালি জাতি যে দলই করি, যারা সুস্থ মস্তিষ্কের তারা এগুলো আমরা পছন্দ করি না, যার কারণে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, যেন এই সিস্টেমের মধ্যে যেই বসে সোজা হইয়া চলে, মোট কথা ওই কাজটা ডক্টর ইউনূস সাহেব করছেন। তো নূরকে ধন্যবাদ। দিন শেষে সে বলছে যে যদি এই সময়টা আমরা না দেই তাহলে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। গুড বয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে তিনি বলছেন, সরকার যদি তাদের লক্ষ্য পরিষ্কার করে তবে রাজনৈতিক দলগুলো আর কোনো সন্দেহ থাকবে না। এমনি তো নাই, কারোরই নাই, এগুলো নানান ইনফ্লুয়েন্সের মাধ্যমে, গণমাধ্যমের রিপোর্টের মাধ্যমে জনমনে প্রভাবিত হচ্ছে। বলছে যে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে তাহলে কোন রাজনৈতিক সরকার এটা কিন্তু আসলেই ইহো জিন্দেগিতেও আর পারবে না, এটাই বাস্তবতা। তিনি বলছেন যে 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থা ভালোভাবে কাজ করা সম্ভব না, তাই এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারা দেওয়া যেতে পারে। ঘুরে ফিরে আবার ওই তালতলায় যাওয়ারই কথা বলছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের অন্তর্ভুক্ত করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায়। বিষয়টা বুঝতে পারছেন তো? ওই যত কথাই বলুক, একটা গল্প ছিল, সেই গল্পটা ছিল এরকম, এক ছেলে পরীক্ষাতে নদীর রচনা শিখা গেছে, তো পরীক্ষাতে যায় আসছে রচনা গরু, তো সে কি করবে, সে তো গরু পড়ে নাই, তারপর সে লিখছে আমার একটা গরু ছিল, গরুটা নদীর পারে এই ঘাস খেতে যেত, এরপরে তার নদী নিয়ে বুড়া রচনা হয়ে গেছে, মানে ঘুরে ওই জায়গায়। তো নুরও ঘুরা ফিরা ওই একই জায়গায় যাচ্ছেন, তাকে যেন উপদেষ্টা মণ্ডলী পরিষদে রাখা হয় না। এখনো তুমি ওই কোয়ালিটির হও নাই, ভিপি নূর বয়সে ছোটই হবে আমাদের থেকে, দরকার হলে ডাকতো। তবে খুব বেশি উপদেষ্টা হওয়ার শখ আমি দেখছি গোলাম মাওলা রনির, প্রচন্ড, মানে তিনি নানান পরামর্শ দিচ্ছেন কিন্তু এইসব পরামর্শ কেউ শুনতেছে না, এটা হচ্ছে একটা সমস্যা। তো নূর বলছেন বর্তমানে এক দলের উত্থান দেখা যাচ্ছে, তারা ডিসি অফিস, এসপি অফিস সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, মানে বিএনপির কথা বলার চেষ্টা করছেন। সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এদের প্রতিহত করতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের আমলে ভিপি নূরকে যারা সাপোর্ট করেছে সবচেয়ে বেশি হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম বা আরো যে দলগুলো আছে। গণ অধিকার পরিষদের ওইরকম কোনো কর্মী ছিল না। এখন আসলে ভিপি নূরের অরিজিনাল কর্মী কতজন, একটা নির্বাচনে কতটুকু কি করতে পারে, এটা সময় আসলে বোঝা যাবে। তবে এখানে একজনই শুধু আছে ভিপি নূর, এর বাহিরে যদি কোনো সেটেলমেন্টের মাধ্যমে নির্বাচন না হয়, যে ঠিক আছে ভিপি নূরের গণ অধিকারের ফাঁসটা দেবো বিএনপি বলছে, ওই কৌশলে জিতাই আনতে পারবে। কিন্তু বাংলাদেশের কোনো জায়গা থেকে ভিপি নূর নিজে একজন এমপি হতে পারবে কিনা, প্রত্যেকটা দল যদি ক্যান্ডিডেট দেয় আমার সন্দেহ আছে, বাকিদের কথা তো বাদে দিলাম। তবে ভিপি নূর নিজের জায়গাটা সবসময় একটু ভালো বোঝেন। যখন ডাকসুর ভিপি হলেন তখনও এই নির্বাচন নিয়ে নানান প্রশ্ন ছিল যে নির্বাচনটা আবার করতে হবে, তো ভিপি নূর ফাইনালি বললো যে না, ভিপি পোস্টার ইয়াটা ঠিক ছিল, বাকিগুলো হয় নাই, এই পোস্টার আর ইলেকশন দরকার নাই, বাকিগুলোর দরকার। আমি কি বানায়া বলতেছি? নূরের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক আছে, তবে আপনাদের তাড়াহুড়া, নানান অ্যাক্টিভিটিস, এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে ধন্যবাদ যে আপনি ফাইনালি ডক্টর ইউনূসের সরকারকে 2 বছর সময় দেওয়ার জন্য রাজি হয়েছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।